বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের ২ মাস পূর্তি হলো এবং এই ২ মাসে আমরা নতুন নানা ধরনের শব্দমালা শুনেছি, যেমন রাষ্ট্রের মেরামত, সংবিধান পরিবর্তন, কেমন চলছে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ, জুলাইয়ের গণহত্যার জন্য বিচার থেকে শুরু করে নানা কিছুর মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। সেই পরিস্থিতিতে এত কিছুর মধ্যে, এত তথ্যের মধ্যে কেমন আছে বাংলাদেশ, সেই সব নিয়ে আমরা আজকে কথা বলবো সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এবং লিগ্যাল এইড বাংলাদেশের ট্রাস্টি আমাদের সকলের শ্রদ্ধেয় জেডাই খান পান্নার সাথে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আমরা বাংলাদেশের ইতিহাসে যখনই যে কোনো সংকটের মুখোমুখি হয়েছি তাকে আমরা যৌক্তিকভাবে পাশে পেয়েছি। কথা বলবো জেডাই খান পান্নার সাথে। আপনাদেরকে স্বাগত, আপনাকেও স্বাগত। আমরা শুরু করি, বাংলাদেশ কেমন আছে? বাংলাদেশ বাংলাদেশের মতো আছে। এক আমলটা চেঞ্জ হয়েছে, শেখ হাসিনার আমলের পর থেকে একটা উনি দেশত্যাগের পরে এখন ইউনূস সাহেবের হাতে আছে। উনি যেভাবে এবং ওনার উপদেষ্টারা যেভাবে চালাচ্ছেন সেইভাবে চলছে কিনা এটা আমি জানি না, তবে তারা চালাচ্ছেন। চলছে কিনা এটা বোঝা যাবে কিভাবে? এইটা তো আরো কিছুদিন পর বোঝা যাবে। গাড়ি স্টার্ট হইতে তো একটা টাইম নেয়, তো সেই টাইমটা দিতে হবে। তো 2 মাসে যেটা দেখছি আমি, আমার কাছে যেটা লক্ষণীয়, উন্নতি তেমন নাই, আইন শৃঙ্খলার অবনতি আছে, কিন্তু একটা জায়গায় উন্নতি আছে, এদের বিরুদ্ধে কিন্তু দুর্নীতির অভিযোগ নেই। এটা স্বীকার পেতেই হবে। এদের কারোর বিরুদ্ধে কিন্তু ওই ছাত্র এগুলোর তো আমি ধরি না হিসাবে ধরি না, ঠিক না। তারাই আন্দোলন করছে, কিন্তু তাদের কোনো দোষ ত্রুটি হইতেই পারে। কিন্তু তারপরও কিন্তু মূল যারা, ফর এক্সাম্পল আসিফ নজরুল, আদিলুর রহমান খান শুভ্র, রেজওয়ানা হাসান, এদের কারোর সম্পর্কে কোনো দুর্নীতির অভিযোগ নেই। সেটার জন্য তো অনেক কম সময়ও বটে। দুর্নীতি যে পারে, সে ফার্স্ট নাইটেই চুরি করতে পারে। হ্যাঁ, এবং ওই যারা আমরা বলি দালাল বা চামচা বা এরা সব সরকারের আমলেই কিন্তু কিছু চামচা থাকে, যারা সব সরকারের চামচা আর কি, জনগণের না। তো তারা প্রথম দিন থেকেই পারে। এই মুহূর্তে আমাদের আপনি বলছিলেন যে চলছে কিনা জানি না, কিন্তু এই পট পরিবর্তনের পর এই সময়টাতে আসলে কোন কোন পদক্ষেপগুলো জরুরি? পদক্ষেপের ভেতর একটা জরুরি হলো আইন শৃঙ্খলার প্রচণ্ড অবনতি ঘটছে। এইটাকে রিপেয়ার করতে হলে পরে তাদেরকে প্রকাশ্যে লজ্জা শরম ঢেকে তাদেরকে স্বীকার পেতে হবে যে কতজন পুলিশ নিহত হয়েছে, সেটা রাইটলি হোক আর রংলি হোক। নিহত কতজন হয়েছে এদের তালিকাটা দিতে হবে। আপনার সন্দেহ হচ্ছে কেন? সন্দেহ নিহত কতজন হয়েছে এটা তো এক ধরনের বলাই হয়েছে যে কোন কোন থানায় আক্রমণ হয়েছে, কোন কোন থানা আক্রমণ হয়েছে আপনার কাছে কি ইনফরমেশন আছে? গণমাধ্যমে যথেষ্ট। কত? 400-র উপর? আচ্ছা, 400-র উপরে থানা আক্রমণ হয়েছে। এটা কারা করছে? থানা আক্রমণ কি তাইলে এই মফস্বলের থানাগুলো কি কোনো বাধার সৃষ্টি করছিল না? ওইখানে আন্দোলন হচ্ছিল। আন্দোলন তো সব ঢাকা কেন্দ্রিক। ইয়েস, আক্রমণগুলো হয়েছে 5 তারিখের পর। তাইলে সেগুলো কেন এভিডেন্স হিসাবে নিবে না? সেগুলো কেন কমপ্লেন হিসাবে নিবে না? সেই পুলিশ যদি ওইখানে নিহত হয় তাহলে তো স্পেসিফিক মামলা হওয়া দরকার, এবং সেই অভিযুক্ত ব্যক্তিগুলো কারা সেটাও তো জানা দরকার। এরা তো এই সরকারের জন্য ঘাতক হইতে পারে। আমি 71-এর মুক্তিযোদ্ধা। আপনি বলেন তো যে 71-এ কোন থানাটা লুট হয়েছে? একটা থানাও না। আমরা ঢুকছি, থানায় যারা পাকার মেয়ে দালালি করছে তারা আর্মসটা রেখে ভাইয়ে চলে গেছে। থানায় গেছে বলে তারা বলছে আসেন, এই অবস্থা। কোনো কনফ্লিক্ট হয় না তো। কারণ এই দেশের স্বাধীনতার জন্যে, মুক্তির জন্যে সর্বপ্রথম কিন্তু আত্মাহুতি দিছে রাজারবাগের পুলিশেরা। সর্বত্র সেনাবাহিনীর চেয়েও প্রথম অগ্রাধিকার অবস্থায় ছিল
পুলিশেরা। সে পুলিশের কতজন মারা গেছে আমি জানবো না? তারা তো আমাদেরই আত্মীয়, আমাদেরই স্বজন, বা এমনকি খোঁজলে পরে দেখা যাবে যে ডক্টর ইউনূসেরও আত্মীয় আছেন। তো নৈতিকভাবে দায়িত্ব, তার ছাত্রও আছেন, এটা নৈতিক দায়িত্ব তো, এবং রাষ্ট্রীয় দায়িত্ব। নৈতিক দায়িত্ব শুধু না, এটা রাষ্ট্রীয় দায়িত্ব। কারণ রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে তারা কি হয়েছেন, মিসিং হয়েছেন কীভাবে, কতজন হয়েছেন, প্রত্যেকটা থানার যে রেকর্ড ডিস্ট্রয় হয়েছে এর জন্য দায়ী কারা, সেই দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা যাবে না? অভিযোগ তো একটা আনা উচিত। সেই কাজগুলোকে বাংলাদেশের মানবাধিকার সংস্থাগুলো করতে পারে কিনা, করার মতো পরিবেশ আছে কিনা? আমারও প্রশ্ন, আপনার কেন মনে হচ্ছে পরিবেশ নাই? যেমন আমি তো অনেকগুলো থ্রেট খাচ্ছি, সোজাসুজি আমি বলি, এগুলো আমি তোয়াক্কা করি না। আমি বহুত আগে থেকে থ্রেট খাইয়ে আসতেছি, কারণ আমি জানি যে আমার মৃত্যু একদিন, যেভাবে ডিসাইড আছে সেইভাবে হবে। 71-এ আমার পায়ের হাঁটুতে গুলি লাগছে, আমি মারা যাইনি। তারপরেও বহুভাবে গুলি লাগছে, কিন্তু আমি মারা যাইনি। সেটা আততায়ীর হাতে হইতে পারে, সেটা করোনায় হইতে পারে, সেটা ন্যাচারাল মৃত্যু ঘুমের মধ্যে হইতে পারে। তা আমার হবে যেটা আমি জানি, সেটা হলো আমার হার্ট অ্যাটাকে মৃত্যু হবে। অলনে সাডেন, কাউকে আমি ডিস্টার্ব করব না, আমার ফ্যামিলি মেম্বার কেউ আমার নিয়ে সাফার করবে না। জুলাইয়ে দ্বিতীয় বৃহত্তম হত্যাকাণ্ড হয়েছে বলে আপনি বলেছেন, 71-এর পর। এর বিচারের প্রক্রিয়া আপনার কি মনে হয় যে অনেক বেশি ছড়িয়ে গেছে ইতিমধ্যেই? মানে তদন্ত, এটার বিচারের যে প্রক্রিয়াগুলো থাকে, আসামি নির্ধারণ করা, সেই জায়গাগুলোতে অনেক বেশি ছড়িয়ে গেছে মনে হচ্ছে কোনোভাবে, নাকি দৃশ্যমান যে কি হতে চলেছে? দৃশ্যমান আমার কাছে মনে হয় না এখনো। কারণ একটা হলো যে তদন্ত কর্মকর্তার অভিজ্ঞতার বিষয় আছে, কিন্তু আমি একজন ভালো আইনজীবী হইতে পারি, কিন্তু ভালো তদন্ত কর্মকর্তা হব যে এমন কোনো গ্যারান্টি নাই। আমি একজন ভালো পুলিশ অফিসার হইতে পারি, কিন্তু তদন্ত কর্মকর্তা যে আমি ভালো হব সেইটা কিন্তু নাই। তো এইখানে তদন্তের বেলা যেটা, সেটা দেখতেছি যে ওই টেলিভিশন মিডিয়া এটাতে তদন্ত চলতেছে, প্র্যাকটিক্যালি কোথাও তদন্ত চলতেছে সেটা আমার চোখে দৃশ্যমান হয় না। হয়তো এটা আমার ভুলও হইতে পারে, কিন্তু আমার চোখে দৃশ্যমান হয় না। আপনি রিসেট বাটন নিয়ে প্রতিক্রিয়া কেন দেখালেন? কেন দেখাবো না? কেন দেখাবো না? কোথায় এই অডাসিটি পায় যে আমার 71-এর ইতিহাস সব মুছে দেবে, 24-এর পূর্বের সব ইতিহাস মুছে দেবে? কার এই অডাসিটি আছে, কার এই সাহস আছে? আমার সবচেয়ে গৌরবময় অধ্যায় হলো 71। 71 না হইলে পর তো বাংলাদেশ হয় না। বাংলাদেশ না হইলে পরে ওনাদের মতো লোক এই এত বড় জোর গলায় কথা বলতে পারে না। কারণ এই কনস্টিটিউশন হাতে নিয়ে কিন্তু তারা শপথ করছেন, তো সেই কনস্টিটিউশন রক্ষা করছেন। 71-কে যিনি অস্বীকার করতে চান, তাহলে তো সে সবই বাংলাদেশকেই অস্বীকার করে। এটা বিভিন্নভাবে আনা যায়, নতুন মানে 71-কে বাদ দিয়ে না, বাংলাদেশকে নিয়েই, বাংলাদেশকে নতুনভাবে, মানে কি যে মোর ডেমোক্রেটিক ওয়েতে, মোর সেকুলার ওয়েতে, এইটাই তো হইতে পারে। আমার চিন্তা ছিল এইটা যে নতুন মানে কি, যে আমার এই মান্দাত্তার আমলের শিক্ষা পদ্ধতি, আগে যেরকম আমাদের পাঠশালা ছিল এখন তো আর নাই, আগে মক্তব ছিল এখন আর নাই, আগে টোল ছিল এখন আর নাই, আগে গুরুমুখী শিক্ষা ছিল যেটা এখন আর নাই, কেবলমাত্র লিগ্যাল প্রফেশনে আছে। লিগ্যাল প্রফেশনে কিন্তু এখনও গুরুমুখী শিক্ষা, ওই সিনিয়র জুনিয়র, জুনিয়রে কেউ হাতে কলমে শিখায় না, সিনিয়রের সাথে থাকতে 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 তারপর শেখে। তো এই প্রফেশনটাই শুধু আছে গুরুমুখী শিক্ষা, আর সব জায়গায় গুরুমুখী শিক্ষা শেষ। ভারতে কিন্তু এখনও আছে, নৃত্যশিল্পীর বেলা যান, সঙ্গীত শিল্পীর বেলা যান, সেখানে গুরুমুখী শিক্ষা। আমাদের হচ্ছে আইসিটি, যেটা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, সেখানে যুদ্ধাপরাধের বিচারটাই মূলত বিশেষ ট্রাইব্যুনাল হিসেবে কাজ করে আসছিল। এখন এই জুলাই কেন্দ্রিক গণহত্যা বিচারের জন্য ওইটাকেই হচ্ছে অভিযোগ করার জায়গা এবং নতুনভাবে গঠন করা, এবং বিচার, অভিযোগ এবং বিচার সবগুলোই ওইখানে সম্পন্ন হবে।
আপনার মনে হয় কিনা যে এটার জন্য আলাদা একটা ট্রাইব্যুনাল করা দরকার ছিল নাকি এটা হয়েছেই, ওটা করছেই তো, আলাদা ট্রাইব্যুনাল, ওটা তো আলাদাই। অন্য কোনো আইনে নাকি আইন একটা সামনে রেখেছিল, আছে বোধহয় এখন আমার মোবাইলের ভেতরে খসড়া আইনটা। সেই আইনটা একটা ধারায় আছে, সেটা হচ্ছে যে এই গণহত্যার জন্য যারা দায়ী রাজনৈতিক দল তাকে অনধিক 10 বছর পর্যন্ত বেআইনি করে রাখা হবে। এ বাদে খুব একটা পড়ে না আমার চোখে, যেগুলো পড়ছে সেটা আমি বলছি এখানে। এবং এটা খুব ভালোভাবে ব্যারিস্টার সারা হোসেন এবং ডেভিড বার্গম্যান বলছে যে তোমরা যদি এটারে আওয়ামী লীগের টার্গেট করে থাকো, মনে হয় ওর ডেভিড একদম সরাসরি বলছে, তো মনে হয় যে আওয়ামী লীগকে টার্গেট করে তোমরা এই আইনটা করতেছো। এই যে আইনটা নতুন করেই করা হলো, সংস্কার করা হচ্ছে, বারবার বলা হচ্ছে যে আওয়ামী লীগ দল হিসেবে কার্যকর থাকবে না। আবার আজকে মাহমুদুর রহমান নিজে দাবি করেছেন 1 সপ্তাহের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা। হুইজ মাহমুদুর রহমান বলেন? আমার দেশের সম্পাদক ছিলেন। আমার দেশ কি পত্রিকার উনি ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। তো কি হয়েছেন ওনার? এত জ্ঞানী বুদ্ধিমান হইলেন কবে থেকে? উনি এর আগে কি ছিলেন? কোনো একটা সরকারি সংস্থার চেয়ারম্যান ছিলেন, একই সাথে উনি বেক্সিমকোর অ্যাডভাইজার ছিলেন, একই সময়ে উনি বেক্সিমকোর অ্যাডভাইজারও ছিলেন, হ্যাঁ, এবং একই সময় উনি বেক্সিমকো থেকে টাকা ড্র করতেন। পত্রপত্রিকা আসার পরে ওইটা বেক্সিমকোরটা রিজাইন দিচ্ছেন। এই ব্যাকগ্রাউন্ডের লোক কতটুকু ভালো হইতে পারে? তার বিরুদ্ধে তো ক্রিমিনাল কেস হওয়া উচিত। সরকারি থেকে বেসরকারি সংস্থার গাড়ি এবং বেতন অ্যাডভাইজার হিসাবে দুইটা তো থাকতে পারে না। তো এই যে মানে উনি কি বলছেন না বলছেন এটা সরি, আমি ওনার কথার গুরুত্ব দিতে চাই না। আচ্ছা, ওনার কথা বাদ দিয়ে আমি প্রশ্নটা আবার করি। সেটা হচ্ছে যে আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ করার যে কথাগুলো বারবার উঠছে, সেইটা বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই যে এত বড় একটি ঐতিহাসিক দল সেটাকে এইভাবে নিষিদ্ধ করে দেওয়ার আসলে সুযোগ আছে কিনা? আওয়ামী লীগ তো নিষিদ্ধ বোধহয় 71 বোধহয় হয় নাই, নিষিদ্ধ না কি হচ্ছিল আমার ঠিক খেয়াল নাই। নিষিদ্ধ হয় না, কারণ 71-এ আওয়ামী লীগ নাম নিয়ে পার্টি ছিল পাকিস্তানে নওয়াবজাদা নসরুল্লাহর নেতৃত্বে। কিন্তু আওয়ামী লীগের ইতিহাস কিন্তু 75 বছরের ইতিহাস। পাকিস্তানের ইতিহাসে সর্বপ্রথম বিরোধী দল কিন্তু আওয়ামী লীগ। এটা বটবৃক্ষের মতো, বটবৃক্ষের কীভাবে জন্মায় এটা তো জানেন। শেষ হইল ওই বটবৃক্ষের ফলগুলো খায় যে পাখিতে, সে পাখি যেখানে এই ফলগুলো খেয়ে যেখানে ফেলে, বাদুড় মেইনলি, বাদুড় মুখ থেকে এটা ফেললে পরে সেই দানা থেকে কিন্তু আবার বটবৃক্ষ হয়। বাংলাদেশে এমন কোনো প্রত্যন্ত অঞ্চল নাই যেখানে ন্যূনতম 10 জন আওয়ামী লীগের কর্মী নাই। তো এদেরকে এরা আমি বলবো যে দলান্ধ বা ধর্মান্ধ। ধর্মে যেরকম বিশ্বাসে অন্ধ মানুষ থাকে না, ধর্মকর্ম করলাম না কিন্তু আমি মানি, ধর্মের বিরুদ্ধে কথা বললে পরে খুন করে ফেলতে পারি, এরকম দলান্ধ লোক আছে, যেটা অন্য কোনো পার্টির নাই। একসময় ছিল কমিউনিস্ট পার্টির। গ্রামে গেলেও খুঁজে দেখা গেছে যে একটা লোক আছে যে কমিউনিস্ট হিসাবে পরিচিত। এখন আর সেই অবস্থাটা নাই। এটা সরকার ইচ্ছা করলে পরে অনেক কিছুই করে। একসময় 1967-এর দিকে ইত্তেফাক, বরিশালের খাদেম আর খুলনার দি ওয়েভ, 3টে পত্রিকা কিন্তু বেআইনি ঘোষণা করা হয়েছিল। আলটিমেট থাকে না, আলটিমেট ওই ব্যান্ড থাকে না, ব্যান্ড উঠে গেছে। আমারই 1968-এ ইস্ট পাকিস্তান গভর্নমেন্ট রাষ্ট্রীয়করণ করছিল। আমি ইস্ট পাকিস্তান কোথাও ভর্তি হতে পারি না, ওয়েস্ট পাকিস্তান গিয়ে ভর্তি হয়েছে। আমার লেখাপড়া কিন্তু আটকাতে পারে না। এই আইনগুলো কেন? শিক্ষাপদ, আমার তো শিক্ষার পথ কেন আমার বন্ধ করবে? এবং পাকিস্তান আমলে করছে, দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু আজকের দিনে কেউ করলে পরে সে তো অফেন্স, আমার মৌলিক অধিকারের পরিপন্থী। আমি যদি খুনিও হই, দুষ্কৃতিকারীও হই, আমার এডুকেশন, হেলথ, আমার যে মৌলিক অধিকার যেগুলো আছে সেগুলো তো বাধা দিতে পারে না। শাস্তি আমারে দিতে পারে, কিন্তু এই শাস্তি দিতে পারে না যে তোমার মৌলিক অধিকার থেকে তুমি বঞ্চিত হলো। এটা সভ্য জগতে চল না। তো সেই কারণে বললাম ওই বেআইনি করতে পারে, করলো, তাদের মানে মানসিক একটা শান্তি পাবে, স্বস্তি পাবে। কিন্তু আপনি কি মনে করছেন যে আওয়ামী লীগ লোক পরে পরবর্তীতে জামাত হয়ে যাবে বা এই নতুন কিংস পার্টিতে জয়েন করবে? নট অ্যাট অল।
আমি যদিও আওয়ামী লীগ করি না, আমি আওয়ামী লীগ করছি 71-72 পর্যন্ত, তারপরে না। এখন তো কোনো দলই আমি করি না, কিন্তু তারপরে আমি মনে করি যে আওয়ামী লীগ কিন্তু এই দেশের স্বাধীনতার মূল সংগঠক এবং নেতৃত্ব দানকারী সংগঠন। তার নেতৃত্বেই সমস্ত রাজনৈতিক দল, দুই একটা জামাত ইসলামের মতো এইরকমের দুই একটা রাজনৈতিক দল, অখ্যাত কুখ্যাত, পাকিস্তান তো এখন জামাত নাই, ভারতেও নাই, পাকিস্তানেও নাই, থাকতে পারে আফগানিস্তানের। এই মাঝে মধ্যে স্লোগান দেয় যে আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান। তো বাংলা কোনো দিনই আফগান হবে না, আর তালেবান যারা তারা ওইখানে গিয়ে তালেবানি করতে পারে। সিম্পল যেটা, সেটা হল যে মৌলবাদী সংগঠন যদি হয়, সন্ত্রাসী যদি হয়, অতি সন্ত্রাসী চরমপন্থী, তাদের আপনি বেআইনি ঘোষণা করতে পারেন। আওয়ামী লীগ তো তা না। আপনি সংবিধানের সংশোধনের কথা বলছিলেন যে সংবিধানের 3টি জায়গা সংশোধন করলেই সম্ভব, সেই 3টি জায়গা কোনটা? 3টে জায়গা মানে আমি বলতেছি যে একটা হলো 70 অনুচ্ছেদ, আরেকটা হলো নির্বাচন কমিশন, আরেকটা হলো বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতা। এই 3টে জায়গায় আপনি করলে পরে হয়ে যায়। সংবিধান সংশোধন করে কি বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতা আনা সম্ভব? যেমন কোস্টারিকা নামে একটা দেশ আছে, যে দেশটা আমেরিকান না, কিন্তু তারা আমেরিকার একটা অঙ্গরাজ্য হওয়ার জন্য উদ্গ্রীব। এখন সেই অবস্থা যদি হয়, আমি স্বাধীন থাকবো না, এই ধরনের যদি বেসিক্যালি হয়েছে কি যে বিচার প্রক্রিয়ায় বিচারক নিয়োগ, এই প্রক্রিয়াটা আমাদের এখানে নাই। এখানে প্রক্রিয়াটা হইল যে দল যখন যায় তখন তার পছন্দ মতো লোক দেয়। এখন সেই দলের মধ্যেও কিন্তু যোগ্য, মেধা, সৎ, একনিষ্ঠ এই ধরনের লোক আছে, তাদের না। তারা নেয় অয়েলিং যে করতে পারে, ব্যাকবোন নাই, পার্টিকুলারলি ব্যাকবোন নাই, এবং অয়েলিং যারা করতে পারে তাদেরকে তারা নেয়, যোগ্যতার ভিত্তিতে নেয় না। তো সেইখানে একটা নিয়োগের উপরে একটা থাকা দরকার, যাতে যোগ্যতা, মেধা, নিষ্ঠা, সততা, এবং পাশাপাশি কিন্তু শাস্তিরও একটা প্রভিশন থাকা দরকার, যে অন্য 10টা মানুষের মতো শাস্তি হলে পরে তার হবে না। কারণ বিচার উনি সবচেয়ে বেশি করবেন সাধারণ মানুষের, তার মর্যাদা সাধারণ মানুষের বা অন্য কোনো অফিসারের চেয়ে উপরে। অতএব তার শাস্তিটাও থাকতে হবে। যদি সে বেআইনি কোনো ঘুষ খায় বা দুর্নীতি করে, দুর্নীতিকে প্রশ্রয় দেয়, তাইলে তার শাস্তিটাও যাতে ওইভাবে হয়। আপনি কি মনে করেন যে রাজনৈতিক দলগুলোর সংস্কার দরকার? মানসিকতার তো পরিবর্তন দরকার। সারা পৃথিবীতে কিন্তু একটা পরিবর্তন আসছে। আপনি এটা অধঃপতনের দিকেই আমি বলবো। আব্রাহাম লিঙ্কনের পার্টির সাকসেসর হয়েছে ডোনাল্ড ট্রাম্প। ওকে, আচ্ছা আসেন, আপনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু, আসছেন নরেন্দ্র মোদী। মাও সেতুংয়ের জায়গায় আসছেন জিয়াংমিন। আপনি আসেন ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিনের জায়গায় আসছেন ভ্লাদিমির পুতিন। এগুলো কি আপনি দেখবেন? কর্নেল নাসেরের জায়গায়, যিনি সুয়েজ ক্যানেল নিয়ে 56-র যুদ্ধে ব্রিটিশ এবং ফ্রান্সরে হারাই দিছেন, সেই কর্নেল নাসেরের জায়গায়, এবং নাসের কিন্তু 100% সেকুলার, সে হিজাব করে বলছে যে, পাবলিক মিটিংয়ে বলছে যে মেয়েরা হিজাব করবে কেন, তাহলে আল্লাহ তাআলা এদেরকে সুন্দরী বানাইছে কেন? সেটা যদি পুরুষ যদি দেখতেই না পায়, তাহলে কিসের জন্যে তাদের সৃষ্টি করছে? এইভাবে কথা বলতেন। এবং সেই কর্নেল নাসেরের সাকসেসরকে জেনারেল সিসি। তো এগুলো তো দেখতে হবে যে অধঃপতনটা শুধু আমাদের দেশে না, পৃথিবীব্যাপী। আবার ব্যতিক্রমও আছে। জার্মানির মার্কেল এত বছর ক্ষমতায় থাকার পর স্বেচ্ছায় কিন্তু ক্ষমতা ছেড়ে দিছে। আবার দেখেন আপনি, একটা পরিবর্তনের হাওয়া আছে। 70-এর দশকে শ্রীলঙ্কায় জনতা বিমুক্তি পার্টি একত্রে বোধহয় 1/3 শ্রীলঙ্কা দখল করে নিয়েছিল। বামপন্থী দল তারা, তাদের ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন একদম এলিমিনেট করে দেয়, হত্যা করে ইসের ভেতর পড়ে। থার্ড জেনারেশন এসে কিন্তু এখানে প্রেসিডেন্ট হয়েছে পপুলার ভোটে। ওকে, এবং এই আপনি খেয়াল করে দেখেন যে রাজাপাকসের মতো লোক, যে তার সমস্ত দল, বিরোধী দল সব কিছু মিলে
সব বাদ দিয়ে থার্ড ইসে আসলো। তো এগুলো তো লক্ষণীয় একটা বিষয়। নেপালে রাজতন্ত্রের জায়গায় কমিউনিস্ট পার্টি রুল করতেছে। দুইটাই, হয় এই কমিউনিস্ট পার্টি, না হয় ওই কমিউনিস্ট পার্টি। সেই পরিবর্তনের হওয়া বাংলাদেশে কিভাবে দেখেন? এনার্কির ভেতর থেকে কিন্তু দুইটা গ্রুপের লাভ হয়, একটা বামপন্থীদের আর একটা হলো মৌলবাদীদের। তা আপাতত লাভটা আমি দেখতেছি মৌলবাদীদের, এবং এই কারণে যদি বামপন্থীরা কিছু করতে পারে, ঐক্যবদ্ধ, ন্যূনতম জায়গায় ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে সামনে আগাইতে হবে, নেতৃত্ব দিতে হবে। এই বর্তমান যে সরকার এবং কাঠামো, তাদের কাছে আপনার কোনো আকাঙ্ক্ষার জায়গা আছে? এই সরকার এবং এই কাঠামো, একটা কথা বলবো যে সংবিধানে হাত দিয়েন না। আইন পরিবর্তন দরকার, খসড়া হইলেও দরকার। সেটা হইল যে পুলিশ আইন বা দণ্ডবিধি আইন বা ফৌজদারি কার্যবিধি আইন, এইগুলো ব্রিটিশরা করছে কিন্তু সিপাহী বিদ্রোহ দমনের প্রেক্ষাপটে। ওকে, এইটাই আমরা হাত দেই না, কারণ আমরা সবাই ক্ষমতা গেলে চাই দমন পীড়ন যাতে করতে পারি। ব্রিটিশ যা করছে আমরাও যাতে শাসক অবস্থায় তাই করতে পারি, সেটা না, এটা চেঞ্জ করা দরকার। এই উপলব্ধি বোধটা যদি সামান্য এইটুকু হাত দেয় বা একটা কমিশন করে দেয় যে এই ল কমিশন এটা চেঞ্জ করবে, কি পেনাল ল, পুলিশ অ্যাক্ট এবং ফৌজদারি কার্যবিধি। আর একটা বিষয় আছে, সেটা যে মামলা পেন্ডিং, সেখানে লোয়ার কোর্টে আপনি সরাসরি আইনজীবীদের ভেতর থেকে নেন, সিলেক্ট করেন, উইদাউট পরীক্ষা না, পরীক্ষাই নেন। মৌখিকভাবে তো একটা 5 বছরের আইনজীবী যে পেশা করছে তাকে আপনি যদি জিজ্ঞেস করেন আপনি বুঝতে পারবেন। সেভাবে নেন, নেওয়ার পরে আপনি দেখবেন যে কম পাবেন না। এক ঢাকা বাড়ি আছে 30,000 উপর, তার ভেতর আমি মোর দ্যান শিওর যে 5,000-এর বেশি হবে ওভার মানে কোয়ালিফাইড। তো সারা বাংলাদেশে এটা পাবেন। তা একাধারে আপনার রাতারাতি কিন্তু ওই জুডিশিয়াল অফিসার সিলেকশনের যে সমস্যা, এটা কমে যাবে। কাঠামোটা আপনি দিতে পারেন কিনা, কাঠামো দেওয়ারও ওয়ে আছে। এই পর্যন্ত দেখা যায় না যে জুডিশিয়ারির রেভিনিউ এটা ডেফিসিট হয়েছে, এটা অলওয়েজ সারপ্লাস। আমরা যে কোর্ট ফি দেই, রেভিনিউ দেই, জুডিশিয়াল রেভিনিউ, এটা অলওয়েজ সারপ্লাস। সেই সারপ্লাস দিয়ে কাঠামোটা তৈরি করুক। আর একটা বিষয় আছে এই সরকারের বেলা, এই সরকার যাতে জেলা প্রশাসক, পুলিশের কি এসপি এবং সরকারি সকল কর্মকর্তা, জেলা জজ সহ, তারা যাতে সপরিবারে যার যার পোস্টিংয়ের জায়গায় থাকেন। তারা কেউ পোস্টিংয়ের জায়গায় থাকেন না, সবার পরিবার থেকে ঢাকায়, পোস্টিংয়ের সময় যান এলাকায়। এইটা নিয়ম না, তাদের কারণেই কিন্তু জেলা স্কুলগুলো করা হয়েছিল, সরকারি স্কুলগুলো করা হয়েছিল। সেখানে যাক, তারা অত বড় আলিশান বাড়ি ঘর সব পড়েই রয়েছে, ব্রিটিশ আমলের করা, ওই আইয়ুব খানের আমলের করা, পরবর্তীতে স্বাধীন হওয়ার পরে করা। সেগুলোতে যাবে না কেন? তারা পোস্টিংয়ের এরিয়া যাক। মফস্বলের লোকজন পড়াশোনা করে না? আমরা নিজেরাও তো পড়াশোনা করছি, বঙ্গবন্ধু নিজেও পড়াশোনা করছেন, আমার মনে হয় ডক্টর ইউনূসও পড়াশোনা করছেন ইনিশিয়ালি ওই জোবরায়। তো কেন হবে না? এই প্রশাসকদের যদি প্রত্যেকটা জেলায় বাধ্যতামূলকভাবে সপরিবারে পাঠাইতে পারে, তাইলে দেশের অনেক উন্নতি হবে। গত 2 মাসে মামলা, এবং বেশিরভাগ মামলায় হত্যা মামলা। এটা তো দিছে যেটা, সেটা হ্যারাসমেন্টের জন্য। 37টা মামলা একই, শুধু বাদীর নাম ভিন্ন আর ভিকটিমের নাম ভিন্ন। যেমন পিজি হসপিটালে এই পোস্ট গ্রাজুয়েট, বঙ্গবন্ধু পোস্ট গ্রাজুয়েট মেডিকেল ইউনিভার্সিটির, আপনি দেখবেন যে ওইখানে গাড়ি ঘোড়া ভাঙা হয়েছে 4 তারিখ, এবং ওই বাইরের গেট খুইলা, ভিডিওতে এখনও আছে, গেট খুইলা এসে গাড়ি ঘোড়া ভাঙছে এবং অ্যাম্বুলেন্স এগুলোতে আগুন দিচ্ছে। ওইখানে কপাল ভালো যে একটা অক্সিজেন প্ল্যান্ট আছে, সেইটাই আগুন লাগে না, লাগলে পরে ওই এরিয়া আর থাকতো না। তো ওইটা ডাক্তাররা নামে গিয়ে প্রোটেক্ট করছে, চেষ্টা করছে প্রোটেক্ট করার, কিন্তু তারা তো জানে যে এই জায়গায় ঘটলে পর কী হবে। অবস্থা দৃষ্টিতে একজন, তারপরে একজনে অভিভাবক হিসাবে দাবি করিয়া যে আমি আসছিলাম,
আমার সন্তানদের শাহবাগে উৎসাহ দেওয়ার জন্য তখন দেখলাম যে ডাক্তাররা গাড়ি ঘোড়া ভাঙতেছে। চিন্তা করেন, এবং তার প্রেক্ষাপটে যে ডাক্তাররা ছিলেন ওখানে কারো নাম দেন নাই, সবাই এখন বলা যায় যে একটা আতঙ্কের ভেতরে আত্মগোপন অবস্থায় আছেন। কারণ একজনের কোনাবাড়ি থেকে ধরিয়ে নিয়ে আসছে, কোনাবাড়ি থেকে যে ধরছে গাজীপুরের কোনো রেকর্ড নাই, তাকে নাকি নিয়ে আসছে ডিবি তো এর কোনো রেকর্ড নাই। শাহবাগ থানা মুখে বলতেছে যে আমাদের কাছে হ্যান্ডওভার করে গেছে ডিবি। এইগুলো নিয়ে আপনার কোনো আহ্বান কিছু বলার আছে কিনা? যে এইটা নিয়ে আছে যে আইনকে বেআইনিভাবে প্রয়োগের, হ্যারাসমেন্টের এই পথ থেকে পরিহার করুক। এবং এটা কিন্তু আসিফ নজরুল বারবার বলতেছে যে না, এটা হওয়া ঠিক না। শেষ প্রশ্ন, একজন জেদাই খান পান্না কোন সাহসের জায়গা থেকে কথাগুলো বলেন? বিবেকের জায়গা থেকে, এর চেয়ে তো বড় সাহস নাই। আমি স্কুলে স্কাউট হিসেবে খুব নাম করা স্কাউট ছিল একদম, তখন হাইয়েস্ট ব্যাচ হইল কায়েদ আজম ব্যাচ, সেটা আমি পাইছিলাম। কলেজ ওঠার পর কলেজে আমাদের এখন যেটা বলে কি বিএনসিসি না কি বলে, তখন বলা হতো ইউটিসিতে আমি গেলাম। যাওয়ার পরে তখন পাকিস্তানি এক হাবিলদার ছিল, ওর ট্রেনিং দিত। ও আমার দেখে বললো যে দেখো, তোমার দ্বারা জীবনেও এই রাইফেল নিয়ে প্যারেড করা এটা চলবে না, হবে না, তোমার ফিজিক্যালি তুমি ফিট না। তা আমি ওইটা মাথায় আমার গাইতে গেছে যে নো, আই এম নট ফিজিক্যালি ফিট টু ফাইট অর ডু সামথিং উইথ রাইফেল। 71 কিন্তু আমার বাধ্য করছে, 71 কিন্তু আমাকে বাধ্য করছে, কম্পেল করছে। আমি এমন কোনো আর্মস নাই দিলেন, এখনকার আর্মস আমি জানি না, তবে তখন এই এলএমজি রাইফেল 303 মাস্কাট বলেন, 303 বলেন, এলএমজি বলেন, এসএমজি বলেন, গ্রেনেড G3 রাইফেল বলেন, গ্রেনেড বলেন, এ সবগুলোই চালাতে পারছে। ভিয়েতনাম ওয়ারের বেলা ভিয়েতনামের জেনারেল ছিলেন জেনারেল নগুয়েন গিয়া, তিনি তার একটা ছিল হর্সশু প্ল্যান। হর্সশু মানে হর্সশু অ্যাটাক। হর্সশু তো দেখছেন যে কীরকমের, ওই ইনভাইট করতে করতে যখন আসতো চতুর্দিকে চেপে দেখতো। তো 3 জন জেনারেল সে আটকাইছে। আটকাবার পর তো ওদের তো ওই কনভেনশন অনুযায়ী জেনারেল টু জেনারেল ডিনার লাঞ্চ এগুলোতে বসতে হয়। তো নগুয়েন গিয়াপরে ওই ফ্রান্স জেনারেল জিজ্ঞেস করছে তুমি কোন মিলিটারি একাডেমি থেকে পড়াশোনা করছো? তো বলছে ন্যাচারাল মিলিটারি একাডেমি, এবং তোমাদের এই ধাক্কায়। তা আমি ওই ধাক্কায়। বর্তমান সরকারের বৈধতা নিয়ে শুরু থেকে কথা হচ্ছে যে সংবিধানে কোথাও অন্তর্বর্তীকালীন সরকার বলে কিছু নাই। এদের বৈধতা জায়গাতে আসতে হলে করণীয় কি? এদের বৈধতা তো একরকমের দিয়ে দিছে অ্যাপেলের ডিভিশন, অবৈধভাবে হইলেও দিয়ে দিছে বৈধ। আর একটা বিষয় হচ্ছে কি যে এই কনস্টিটিউশন রিটেনের মধ্যে সব কিছু যে রিটেন থাকতে হবে তা তো না, আনরিটেন কিছু থাকে। আবার আনরিটেন কনস্টিটিউশনের ভিতরেও কিছু কিছু কিন্তু রিটেন থাকে। ব্রিটেনের কনস্টিটিউশন আনরিটেন, কিন্তু কিছু কিছু রিটেন আছে। এইটাও কিছু কিছু আনরিটেন আছে। যেমন এই ভ্যাকুয়ামের বেলা কি করা হবে, সেই কারণে আসতে পারে, সেই কারণে এটা লেজিমেট বলা যেতে পারে। ইললিগাল একটা জায়গায় হবে যদি কনস্টিটিউশন হাতে নিয়ে তারা ওথ করছে এবং এই কনস্টিটিউশনের কোনো জায়গায় ভায়োলেট করে। এটাকে প্রোটেক্ট করা এবং রিপাবলিককে, এই যে রিপাবলিককেই এবং 71কে আপহোল্ড করা তার দায়িত্ব, নৈতিক দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব। এইখান থেকে তার শিফট করলে পরে তখন তার বৈধতা নিয়ে প্রশ্ন আসবে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। অন্য আয়োজন নিয়ে শিগগির দেখা হবে অন্য কোথাও। ধন্যবাদ।